নমস্কার। আমার আজকের অতিথি যিনি, তাকে আপনারা টেলিভিশনে তো অনবরত দেখেছেন। আমার মনে হয় প্রয়োজনের একটু বেশিই দেখেছেন। যখনই যুদ্ধ লাগে, সে ভারতের সঙ্গে কারুর ঝামেলা হোক অথবা ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ, পৃথিবীর যে কোনো প্রান্তে কিংবা ভেনেজুয়েলা থেকে আম, তাদের মাদুরোকে ঘাড় ধরে তুলে আনা, বাংলা চ্যানেলগুলো এবং যা সংবাদ মাধ্যম আছে তারা তার উপরে নির্ভর করা ছাড়া এই বিষয়ে এগোতেই পারে না। অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ ইট। তার কারণ ও শুধু যে একজন সামরিক বাহিনীর কর্নেল হিসেবে অবসর নিয়েছে তাই নয়, কার্গিল যুদ্ধে অংশ নিয়েছে। তার চেয়েও বড় কথা, হি ইজ স্টিল অ্যান আর্মি ম্যান অলদো হি ইজ নট ইন হিজ ইউনিফর্ম। কেননা আমার সঙ্গে তার প্রায় প্রাত্যহিক কথা হয় এবং আমি লক্ষ্য করে দেখেছি যে হি ইজ সো আপ টু ডেট অন এভরিথিং ইনক্লুডিং ভেরি কমপ্লিকেটেড মিলিটারি টেকনোলজি। সেটা আমার কাছেও শিক্ষণীয়। আমার তো মূর্খের পাণ্ডিত্য আর ওর হচ্ছে পণ্ডিতের মূর্খামি, এই দুটো হচ্ছে আমাদের মধ্যে তফাৎ। কিন্তু সে যাই হোক, তারপরে ফ্রম 2000 and which year was it? 2016 15 end to 2021 elections, he was deeply involved in politics. and আজকে যারা যুযুধান দুই শক্তি, সেই দুই শক্তিকেই ও খুব হাতের তালুর মতো চেনে। এক শক্তির হয়ে সে দুবার ভোটে লড়েছে, আর এক শক্তির একেবারে অন্দরমহলের একজন খুব বিশ্বস্ত সৈনিক হিসেবে সে কাজ করেছে। তো আমি আজকে ঠিক করেছি তার মিলিটারি জীবন এবং পারদর্শিতা নিয়ে আরেকটা না হয় কখনো করা যাবে, কিংবা আমাদের দেশের মিলিটারির আজকে হাল কি, এই যে এত ঢক্কানিনাদ শুনতে পাই, এটা কতটা মার্কেটিং গিমিক আর কতটা সত্যি, সে নিয়ে কথা বলার পক্ষেও তিনিই আদর্শ লোক। তার নাম কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আমি বলা আমার সঙ্গে তার কি সম্পর্ক, এটা আমি যদি পাবলিকলি বলে দিই, তাহলে আমি ওকে যাই প্রশ্ন করব আপনারা মনে করবেন সেটা একটা অপত্য স্নেহ থেকে আসছে। সুতরাং আমার সঙ্গে ওর খুবই বৈরিতা, এইটা ধরে নিয়েই আমরা আলোচনাটা শুনুন। তো মতিভ্রমটা হয়েছিল কেন 2015 সালে যে সেনাবাহিনী ছেড়ে রাজনীতি করব? দাদা, এই প্রথম যে চেয়ারে বসিয়ে দিলে আমাকে, এখানে তো যারা বসেছে আমি ঠিক জানি না যে আমি এই চেয়ারে প্রথম কথা যোগ্য কিনা বসার। অনেক টিভিতে আসি, অনেক বড় বড় কথা বলি, সেটা ঠিক দাদা বললো। আর যার সামনে বসে কথা বলছি তার সামনে আমার যোগ্যতা আছে কি না, এই বড় বড় প্রশ্নগুলোর ছোট ছোট উত্তর দেওয়ার চেষ্টা করব। দাও। তো নিশ্চিতভাবে দাদা মতিভ্রম হয়েছিল যে বাংলায় ফিরবো। একটা প্রত্যেকই যারা সামরিক বাহিনীতে ঢোকে তাদের একটা ইচ্ছে থাকে, অথবা সবাই তো জেনারেল হতে পারে না, সবাই একটাই, মানে ইটস এ ভেরি স্টিপ পিরামিডিক্যাল স্ট্রাকচার। তো সবার ইচ্ছে থাকে টু কমান্ড অ্যান্ড ইউনিট। যে কোনো সামরিক বাহিনী জিজ্ঞেস করবেন, যখন তারা ইউপিএসসি ক্লিয়ার করে ট্রেনিং করে যখন ঢোকে, তার একটাই ইচ্ছে থাকে সে ইউনিট কমান্ড করবে। ইউনিট কমান্ড ইট ইজ জাস্ট, আপনি যদি পুরো বড় করে নেন যে রাজ্যের চিফ মিনিস্টার যা করতে পারে, ইউনিট সিও ততটাই করতে পারে। মানে ইন্ডিয়ান আর্মিতে দুটো মোস্ট পাওয়ারফুল ম্যান হচ্ছে দ্য কমান্ডিং অফিসার, দ্য সিও, হু ইজ অন দ্য গ্রাউন্ড, যে যা ইচ্ছে যা তার মতন করে, যা ইচ্ছে মানে উইদিন দ্যাট প্যারামিটার্স অফ মিলিটারি ল অ্যান্ড লিগাল সিস্টেম, সেইভাবে কাজ করতে পারে। আর একটা যে চেঞ্জ করতে পারে সে হচ্ছে আর্মি চিফ। দিস আর দ্য টু, মানে দুটো অ্যাপয়েন্টমেন্ট যারা কিছু চেঞ্জ আনতে পারে। বাকি সব ওই ক্রোনোলজিক্যাল ওই লয়ের মধ্যে দিয়ে সবাইকে চলতে হয়। যেমন বাকি ওই আমরা খুব একটা কথা চলিত আছে, একটা পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট ওয়েস্ট বেঙ্গলের। আমি ঠিক অতটাই খারাপ বলছি না, ঠিক ল্যাম্প পোস্ট না, তবে তো রুল অনুযায়ী অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে চলতে হবে। চেঞ্জ আনতে যদি চাও, যদি কিছু চেঞ্জ, সবারই তো একটা চেঞ্জ আনার ইচ্ছা করে একটা পজিশনে আসতে গেলে। যেমন আপনি আনন্দবাজারের একদম শীর্ষ জায়গায় ছিলেন, একটা চেঞ্জ এনেছিলেন,
একটা আপনার আপনার হাতের লেখা, আপনার কলম যখন ধরতেন, হাজার হাজার আমরা সবাই তখন গড়ে উঠছি, সবাই ওটা পড়তাম। সেই জায়গা থেকে একটা চেঞ্জ আনার জন্য একটা জায়গায় পৌঁছতে হয়। তো সেই জায়গাটার জন্য আমি যখন পৌঁছে গেলাম, যে when I became a CEO, only 7 থেকে 8%, মানে 100 জনের 7 থেকে 8% ইন দ্য র্যাঙ্ক অফ সিও। কর্নেল হয়তো র্যাঙ্ক স্ট্রাকচার টাইম স্কেলে হয়, বাট when you are a selected grade, সিলেকশন গ্রেড যখন কর্নেল হবে, ইউ আর, তখন সেটা ইজ এ ভেরি লেস পার্সেন্টেজ। তো একবার পৌঁছে যাওয়ার পর আমার মনে হলো, এটা আমার ব্যক্তিগত আবার, যে আই হ্যাভ ডান হোয়াট আই হ্যাভ টু ডু। 3 বছর কমান্ডের পর আই ওয়াজ কমান্ডিং ইন আ র্যাপিড ডিভিশন উইচ ইজ স্লেটেড টু ক্রস ওভার। ক্রস আমরা করিনি, বাট স্লেটেড টু ক্রস ওভার। ক্যামেরার সামনে এর থেকে বেশি বলা উচিত না, বাট আমার তখন একটা মনে হলো যে যেখান থেকে জন্মকর্ম, যে ভাষা নিয়ে আমরা এত কথা বলি, আমার মা বাবার প্রত্যেকে তখন প্রাপ্তবয়স্ক বয়স হয়েছে, ফিরে আসা, ঘরে বাড়িতে ফিরে আসা একটা দরকার ছিল। বাবা ক্যান্সারে ভুগছিলেন, শুধু বাবা ক্যান্সারের অনেকে ভোগে, অনেকের পিতৃদেহ মাতৃ এর বাড়িতে অসুখ হয়, সবাই চলে আসে না, কিন্তু আমি এসেছিলাম ওই এক টানে মা বাবার সঙ্গে থাকা, যে দীর্ঘ 24-25 বছর মা বাবার সঙ্গে থাকতে পারিনি। আর একটা হচ্ছে পিছু টান ছিল পশ্চিমবাংলায়, যে ওই একটা স্বপ্ন, যে এসে কিছু একটা করব, কোনো একটা চেঞ্জ, ক্ষুদ্র, প্রত্যেকেই ওই নয় চড়াই পাখি বলতে পারেন পাখির দিকে, অথবা যে আবার সেই রামায়ণের কথায় চলে আসতে হবে, যে ছোট একটা কাঠবিড়ালির যা ভূমিকা, সেই ভূমিকায় আসার ইচ্ছে ছিল। এসেছিলাম, ট্রাই করেছিলাম, তবে পুরোটা হয়েছেও বলবো না, আগামী দিনে করবও না এটাও বলছি না, তবে এই জন্যই ফিরে আসা সুমনদা, এটা হচ্ছে মানে মুখ্য। না, ফিরে আসা এক জিনিস, আর রাজনীতিকেই চেঞ্জের এজেন্ট হিসেবে ভাবা আরেক জিনিস। বিকজ আনফর্চুনেটলি একজন কুইন্টেসেন্সিয়াল আর্মি ম্যান যে অ্যাট্রিবিউটগুলোর জন্য সে আমাদের সকলের সালাম পায়, পলিটিশিয়ানস বিলং টু এ কমপ্লিটলি ডিফারেন্ট ক্লাস, ঠিক আছে, in terms of discipline, in terms of Promise. progress, in terms of even patriotism, everything is shallow, একদম স্কিন ডিপ। তো একটা খাঁটি জায়গা থেকে একটা মেকি ইকো চেম্বারে ঢুকে, ডিড ইউ এনজয়? দাদা, আমি তো একটা ওয়ান সাইড অফ দ্য ব্যারার ওই দিক থেকে দেখছিলাম, তো আই অলওয়েজ ফিল, আপনি যেটা বলছেন দাদা সত্যি, কিন্তু আপনি এটাও জানেন, কারণ আপনার দীর্ঘ যে অভিজ্ঞতা আছে, এনি চেঞ্জ ইন দ্য সোসাইটি, এনি চেঞ্জ ইন দ্য পলিসি, এনি চেঞ্জ ইন দ্য কান্ট্রি, রাষ্ট্রের কোনো ভালো করতে গেলে সেটা থ্রু রাজনৈতিক বিষয় দিয়ে করতে হবে, অন্য কোনো জায়গা নেই। মানে দিস ইজ আনফর্চুনেট ইন আ ডেমোক্রেসি, ইট ইজ অনলি থ্রু পলিটিক্স দ্যাট উই ক্যান ব্রিং আ চেঞ্জ। পলিটিক্স যদি না হয়, তাহলে মানে কোনো দেশের সার্বত্তা বলুন অথবা পলিসি বলুন, সেই জায়গা থেকে আমরা বোধহয় 2011 Bengal saw that change, অফকোর্স, and you came to Bengal politics only 4 years later. রাইট। Why did you go to the saffron camp and not to the change makers? দাদা, এখন এটা ইলেকশন চলছে, আমি হ্যাঁ। জানি না ইলেকশনের সময় এই কথাগুলো বলা উচিত কি না, তবু আপনি আমায় চেনেন, আমি তো একদম যারা আমাকে দেখেছে মুখের ওপরই কথা বলতে আমি ভালোবাসি, আজকেও তাই বলবো, লুকিয়ে চুরি আমি কথা বলি না, স্পিক দ্য ট্রুথ। তো আমি যখন তখন তো এই রাজনীতির এত পাক গন্ধটা আমি পাইনি, আমি ওপর থেকে আই হ্যাভ সিন দ্য গ্লিটস। তো আমরা তখন নতুন 2014 পর একটা রাজনৈতিক দল দিল্লিতে এলো, বলতে আপত্তি নেই, ভারতীয় জনতা পার্টি, তাদের যে প্রধানমন্ত্রী, পুরো ভারতবর্ষই প্রায় চকিত হয়ে গেছে। তো আই এম নট আউটসাইড ইন্ডিয়া, তো আমিও ড্যাবে চোখে ওনার দিকে তাকিয়েছিলাম। ওনার যে গ্লিটস, গ্ল্যামার, যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল ভারতবর্ষে, যেভাবে ভারতবর্ষকে একটা নতুন দিশা দেখাবার জায়গায় দেখিয়েছিল। এবং আপনি যেটা বললেন যে সাধারণত পেট্রিয়টিজম, ন্যাশনালিস্টিক অ্যাটিটিউড, ফার্ভার পলিটিশিয়ানদের মধ্যে একটু কম থাকে, কিন্তু ওনার মধ্যে এটা আমার মনে হয়েছিল যে কুটকুটকে ভরা হয় হর এক অঙ্গ মে, সেটা আমার মনে হয়েছিল। তো এই এসেছিলাম, তো 2016 আমি একমাত্র হয়তো ভারতীয় জনতা পার্টির সেইবারের প্রার্থী। এইবার রাকেশ সিং ওয়াজ দ্য লাস্ট চ্যাপ টু গেট,
from the jail coming out and getting her ticket. But I was also last, but I did not come out of the jail. I came out of the Indian Army. And I was the last one to get Asansol Purbo, jeta ekhon Ognimitra Pal. So I fought from there and lost about 14,000. How did you come into touch with them? আমার সঙ্গে যেহেতু আমি কর্মরত ছিলাম, তো বিভিন্ন জায়গায় মানে র্যাপিড ডিভিশনে ছিলাম, খুব কাছেই আমি কোটায় কমান্ড করছিলাম। মিলিটারি ইন্টেলিজেন্সও ছিল, তা আসা যাওয়া আমার ছিল, এবং এদের সঙ্গে যেহেতু 2014 এই সরকার এলো, কিছু সুবাদে সরকারের সঙ্গে, আগের সরকারও কংগ্রেস সরকারের সঙ্গে কাজ করার সুবাদ ছিল এখানে, বিকজ মিলিটারি ইজ নট অনলি অ্যাবাউট ফাইটিং, ইটস আ মাল্টি ডোমেন অ্যাক্টিভিটি, যেখানে বিভিন্ন জায়গায় ডেপুটেশন আসা যাওয়া কর্মরত থাকে। তো আমাদের মানে একবারে যে কাউকে চিনতাম না এটা বললে একবারে মিথ্যে। আমি চিনতাম আরএসএস এর কিছু একদম শীর্ষ নেতৃত্বকে চিনতাম, অথবা এখনো চিনি, এবং দিল্লির যারা মসনদে বসেছিল তখন তো আমাদের অমিত শাহজি হোম মিনিস্টার ছিলেন না, উনি তখন পার্টি প্রেসিডেন্ট ছিলেন, তো ওনার সঙ্গে আমার একটা সখ্যতা ছিল, জানাশোনা ছিল এবং মানে জানাশোনা মানে ইট ইজ জাস্ট মানে আমার নামটা হয়তো জানে, মানে এইটা কোনো মতে জানা যে আমার সঙ্গে খুব ক্লোজ ছিল, হ্যাঁ একদম না। তো সেই জায়গা থেকে ওনাদের মনে হয়েছিল। প্রথমে আমি দিল্লিতে হঠাৎ মার সঙ্গে তখন আমি নাকতলায় থাকতাম, এক কাপ চা খাচ্ছিলাম, 10:30 11টার সময় একটা ফোন এলো, তখন মোটামুটি টিকিট সমস্ত দেয়া হয়েছে, আসানসোল পূর্ব টিকিটটা বাকি ছিল, তো আমার বললো দিল্লি চলে আসুন। তো এরকম একটা কথা হচ্ছিল যে বিজেপি আমি জয়েন করব কি করবো না, এরকম একটা একদম কিছুই হয়নি সেরকম না, কথা হচ্ছিল। কৈলাস বিজয়বর্গী তিনি তখনকার এখানে অবজারভার ছিলেন, পর্যবেক্ষক ছিলেন, তার সঙ্গে আমার একটা সখ্যতা গড়ে উঠেছিল, এবং হঠাৎ একটা ফোন পেলাম যে দিল্লি চলে আসুন। পরের দিন গেলাম, প্রথমে টিকিট পেলাম, তারপর বিজেপি জয়েন করলাম, মানে ওই একটা স্লিপ দেয় সেটা পরে হয়েছিল, মানে আই এম ওয়ান অফ দেম। আর মানে আই ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ যে দিল্লিতে গিয়ে এই বড় বড় নেতৃত্বর হাতে, নাড্ডাজি ছিলেন তখন মোস্ট প্রবলি হেলথ মিনিস্টার ছিল, রাজবর্ধন রাঠোর ছিলেন, ভিকে সিং এসছিলেন, পার্টি অফিসে ছিল, পুরনো পার্টি অফিস, তখন অমিত শাহজি ছিলেন, 24 নম্বর অশোকা রোড, ইফ আই রিমেম্বার কারেক্ট। তো এখন তো দীনদয়াল উপাধ্যায় রোড, তখন 24 অশোকা রোডে এটা ছিল, অ্যান্ড দ্যাট ইজ হাউ আই হ্যাভ জয়েন্ট। তারপরে আসানসোলের সঙ্গে আমার খুব একটা কোনোদিনই টাচ ছিল না। তো যখন একটা নতুন, আমরা যখন পোস্টিং যেতাম, নতুন একটা স্টেশনে যেতাম, যে একইভাবে আসানসোল ধুরমড়িয়ে প্রচুর লোকজন দেখলাম, এরকম একটা মোটা মালা ট্রেন থেকে নামতেই গলায় জড়িয়ে দিল, তার যে ওজন তাতেই আমি মানে রাইফেলের ওজনের থেকে বেশি ছিল, তো আমি কুঁজো হয়ে গেছিলাম। তারপর মানে মজার কথা হচ্ছে সেই মালাটা যেহেতু করলো, আসানসোলের সঙ্গে কোনো লিঙ্ক ছিল না, মানে একটা লিঙ্ক ছিল, মানে কোনো সেইভাবে সখ্যতা ছিল না যে আমি আসানসোলে বর্ন অ্যান্ড ব্রট আপ, আসানসোলে পড়াশোনা, এরকম কোনো আসানসোলে ছিল না। ওই মালাটা যেটা পড়েছিল দাদা, সেটার পরে দেখলাম আমি যখন আমার প্রত্যেকে তো একটা টাকা দেয় পার্টির থেকে, সেটা দেয়, ওই টাকাটা আমি ভেবেছিলাম বোধহয় খুব আমার জন্য একটা আর্মির থেকে আসছে, কার্গিল একজন ভেটারান, তাকে বোধহয় খুব সম্মান জানাবার জন্য মোটা একটা রাজধানী থেকে যখন আমরা মালা পরে দিয়েছি। পরে দেখলাম ওই মালার বিলটা আমার ওই ভোটার মানে ওই ইলেকশন বিলে কিন্তু তুলে দিয়েছে। তখন আমি ভাবলাম যে এটা মানে ভালোবাসার থেকে নয়, মানে এটা একটা করতে হয়, তাই এটা গঙ্গা জলে গঙ্গা পুজো, গঙ্গা মাছের তেলে মাছ ভাজা। তার মানে তুমি আসানসোল স্টেশনে নামার সঙ্গে সঙ্গে মুরগি হয়ে গেছিল? হ্যাঁ, করেছিলাম। তারপর আমি কাউকে চিনতে পারতাম না, তখন তো একবারই আনারি, আজকেও আনারি। আপনার সঙ্গে আমার প্রত্যেক দিনই বিভিন্ন দিন নানা বিষয়, গত 6 মাস 8 মাস ধরে, মানে আমি কিছুই জানি না, বললেন যে মূর্খ, তো মূর্খ আর একজনের সঙ্গে যে পণ্ডিতের মূর্খামি, পণ্ডিত আমি জানি না কতটা মূর্খ, নিশ্চিত ভাবে, আর আমার হচ্ছে মূর্খের পণ্ডিত। আর আমি সুমন দার সঙ্গে তর্ক করছি, মানে এটা আমার মনে হয় বিশেষ করে পশ্চিমবাংলায় খুব কম লোক এটা করতে পারে। না শুনুন, এটা হচ্ছে ও রোজ করে তর্ক, আর আমাকে এত প্রভোক করে, এবং ও ভেবেছে প্রভোক করলেই আমি আগে নিজে, আচ্ছা, আই ইউজ টু বি ট্র্যাপড নো লঙ্গার, হ্যাঁ, সুতরাং আমি ওর প্রশ্নের ধরন থেকেই বলে দেবো, হ্যাঁ, হোয়াট ইজ দ্য মাইন্ড অপারেটিং বিহাইন্ড, আমি তার মধ্যে যাচ্ছি না, সেটা আমাদের একান্ত ব্যক্তিগত সম্পর্কের ব্যাপার। হ্যাঁ, তো হোয়াট ওয়াজ ইয়ার এক্সপিরিয়েন্স, মানে একটা নতুন জায়গায় গেলে
একবারও তোমার মনে হলো না যে ঠিক আছে আমি পলিটিক্স জয়েন করবো ভেবেছি, কিন্তু এইরকমভাবে লাফিয়ে ঝাঁপিয়ে হঠাৎ করে একটা রাজনৈতিক দলে ভোট ঘোষণা হয়ে গেছে, সেরকম একটা অবস্থায় যে জায়গার সঙ্গে আমার কোনো পরিচিতি নেই, সেখানে টিকিট নিয়ে আমি গিয়ে করবোটা কি? তো তোমার যদি মানে কি বলবো, এই আর্থিক কমন সেন্স বলতে যাকে বলা হয়, নেটিভ ইন্টেলিজেন্স, তাহলে তুমি আবেগে ভেসেছিলে। একদম দাদা, আবেগ। আবেগ মধুচন্দ্রিমার সময় ছিল তখন, তখন চারিদিকে লোক, প্রচুর ক্যামেরা, একটা আর্মির মানে আস্তাবল থেকে অথবা গোয়াল থেকে বেরোনো একটা গরু যখন একদম ছাড়া পায়, মুক্ত হাওয়া, সেখানে যেইভাবে একটা গরু ঘোরাঘুরি করছিল, আমিও নিজেকে গরু বলতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি গরুদের সঙ্গে গরু হয়ে ঘুরছিলাম। তো আমার শুধু গলা একটা ঘন্টি ছিল, বাকি গরুদের ঘন্টি ছিল না। তো আমি ঘন্টি বাজি ঘুরছিলাম, যখনই আমার ঘন্টি বাজছিল আসানসোলে বিভিন্ন দরজা জানলা খুলে এই নতুন গরুকে তারা দেখতে আসছিল। কারণ প্রথম কথা, আমার যেহেতু আমি একটা সামরিক বাহিনীর থেকে এসেছি, তাদের একটা উচ্চ আকাঙ্ক্ষা ছিল যে হয়তো আসানসোলে এরম একটা লোক এলে চেঞ্জ হবে। কিন্তু আমার অপোজিটে যিনি ছিলেন তাপসদা, আমি তাকে ভীষণভাবে শ্রদ্ধা করি, ভীষণ ভালো লোক। তাপস ব্যানার্জি দীর্ঘদিন রাজনীতিতে আছে। বলল পরে, যখন আমি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলাম এবং তৃণমূলের সরকারের সঙ্গে যুক্ত ছিলাম, তাপসদার সঙ্গে তখন প্রায় আমার দেখা হতো, এবং তাপসদা বলতো, ভাই আমি এত কষ্ট করে ড্রেন রাস্তা বানালাম, আর তুই হাত জুড়ে আর একটা সাদা পাঞ্জাবি পরে একটা মালা পরে আমাকে শুধু 14,000 পরে আমি প্রায় হেরে যাচ্ছিলাম। এবং তাপসদা সেই সময় যে ইলেকশন রেজাল্ট দেখবেন 2016-এ, শহরতলিতে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে হেরে গেছিল। যা জিতেছে গ্রাম্য অঞ্চল পঞ্চায়েত থেকে জিতেছিল। যতগুলো শহরের ওয়ার্ড ছিল তাপসদা প্রত্যেকটা হেরে গেছিল। আমি বলছি না তাপসদা হেরে গেছিল মানে তাপসদা খারাপ, আমি খারাপ ভালো না, যাচ্ছি কিন্তু হেরে গেছিল না হারিয়ে দেওয়া হয়েছিল? আমি এইটা তো আরো এটা তো মানে ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো এখন আমি বুঝি, আর আবেগে আমি দাদা সেইভাবে না, যাই। আমি সেটাই বলছি, হ্যাঁ, যে মুহূর্তে এই শহর কেউ শহর তো যেতে হ্যাঁ, আর গ্রামে গিয়ে হেরে যায়। গ্রামে জিতেছিল, শহরে হেরে হ্যাঁ, গেছিল। বলছি, হ্যাঁ, তুমি শহরটা তুমি দখল করলে আর গ্রামে গিয়ে হেরে গেলে। একদম সেম স্টোরি ইজ ট্রু ফর খড়দা ফর ইটার্নিটি। রাইট। অসীম দাশগুপ্তকে খড়দা শহর এবং সংলগ্ন এলাকায় জিততো, একদম না, হেরে যেত। হেরে ভূত। আর ওই চারপাশে কয়েকটা পঞ্চায়েত ছিল, সেই পঞ্চায়েতগুলো থেকে এত লিড নিয়ে আসতো যে এইটা অফসেট হয়ে যেত। সেম থিং ওয়াজ ট্রু ফর অমিত মিত্র। কারেক্ট। কেমন? খড়দা। আই থিঙ্ক দ্যাট ইজ অলসো ট্রু ফর এভরিবডি হু সাকসিডেড। অ্যান্ড অ্যাজ অফ টুডে, হ্যাঁ। মানে তুমি আমার সঙ্গে আবার, আমি পডকাস্টের সময় ঝগড়া করতে চাই না, এইটাই আমার মনে হয় বাংলার চিত্রটা এই 4 মে 12টার সময় এই চিত্রটাই উঠে আসবে আবার। কারণ যারা বেনিফিশিয়ারি, দাদা আমি তো মাটিতে গিয়ে দেখেছি, বেনিফিশিয়ারি হয়তো বিভিন্ন সময় শাসক দলের ওপর রাগ থাকে, বিভিন্ন ইস্যু নিয়ে শাসক দলের ওপর রাগ থাকে, কিন্তু যারা বেনিফিশিয়ারি, কোট আনকোট বেনিফিশিয়ারি, যারা কিছু পেয়েছে, তারা জেনারেলি তাদের ওই লয়্যালটিটা কিন্তু যার থেকে পেয়েছে তার উপর থাকে। আমার কথা হচ্ছে, আমি তো কোনো ক্রিস্টাল বল গেজিং এই মুহূর্তে যাবো না, ঠিক। অ্যান্ড আই অলসো ডোন্ট ওয়ান্ট টু ডিস্ট্র্যাক্ট from you to future. Maybe towards the end of the podcast আমরা এটা ডিসকাস করতে পারি। তো বিজেপিতেই যে 2016-তে হেরে যাওয়ার পরেও তো তুমি ছিলে বেশ কিছুদিন। না, 2016 হেরে যাওয়ার বেশ কদিন ছিলাম না, আমি ইন্টেলেকচুয়াল সেল কনভেনার ছিলাম বাংলার। এখন ইন্দ্রনীল খাঁ যে লড়ছে বেহালার থেকে, সে আমার ডেপুটি কনভেনার ছিল। তো কিন্তু বিজেপির যে চিত্রটা না দাদা, আবার ইলেকশন চলছে, আমার কথায় আবার অনেকে রেগে যাবে, যারা পডকাস্ট দেখছে তারাও রেগে যাবে। এই না, আমার কথা হচ্ছে যেটা বলবে, হ্যাঁ, সেটা কিভাবে বলছো সেটাই ইম্পর্টেন্ট। না আমি ওই জন্যই বলছি দাদা, বিজেপির মতন ভালো। আবার এই কথাটা আমরা যদি বলি সেকুলার মাইন্ডসেট, এই সেকুলার আবার আজকাল অনেকে এই কথাটাই একটা আমাদের ঘৃণ্য কথা হয়ে গেছে। এই কথাটা অনেকে ভালোবাসে না, কারণ এখন তো একটা শার্প পোলারাইজেশন। তো সেকুলার কথাটা অনেকে ভালোবাসে না। এই হিন্দুত্বর যে জিনিসটা উঠেছে 2014 পর থেকে, এই কথাটার ওপর একটা লোকের ঘৃণা, একটা সেকশন অফ লোকের ঘৃণা হয়ে গেছে।
তো আমি বলতে পারি না না, ঘৃণার কোনো প্রশ্ন নেই। গণ- সেকুলারিজম হ্যাজ বিকাম এ মাচ অ্যাবিউজড ওয়ার্ড, রাইট, and for justified reasons and also largely unjustified reasons. কারেক্ট, সেকুলারিজমের নাম করে ভারতবর্ষে তোষণ তো কম হয়নি। হ্যাঁ অ্যাপিসমেন্ট হয়েছে, তো একদম হয়েছে। তার ফলে সেকুলার শব্দটা সত্যি অনেকখানি তার যেটা গুড়ো অর্থ মর্ম হারিয়েছে। সেটা আমরা হারিয়েছি। তারপরে আরেকটা হিস্টোরিক্যাল ট্র্যাভেস্টি হচ্ছে যে যখন আমাদের কনস্টিটিউশন প্রণেতারা কনস্টিটিউশন বানালেন, তারা কিন্তু ভারতবর্ষকে রিপাবলিকের আগে সেকুলার বসাননি। ঠিক, কারেক্ট, তাহলে এটা বসানো হয়েছিল এমার্জেন্সির সময়। সময় একদম নোবডি হ্যাড দ্য গামশন টু চেঞ্জ ইট রাইট। ফর পলিটিক্যাল রিজনস। কিন্তু ইন্দিরা গান্ধীর একটা স্বৈরাচারী শাসনের ভিতরের বদলটা, সেটা যে কাম্য নয়, সেটা কি নেহেরু আম্বেদকর বুঝতে পারেনি, রাজেন্দ্র প্রসাদ বুঝতে পারেনি? কারেক্ট, হ্যাঁ, মানে যারা তখন ছিলেন তাদের কাছে তো ইন্দিরা গান্ধী মানে নট ইভেন ক্যান হোল্ড এ ক্যান্ডেল। হ্যাঁ অ্যাবসলিউটলি। সুতরাং সেকুলার শব্দটাও আমাদের সংবিধানে আরোপিত, এবং যেহেতু জাস্ট অ্যাজ টুডে পোলারাইজেশন ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ পলিটিক্স, ধর্ম, তো সো কল্ড সেকুলারিজম ওয়াজ অলসো অ্যান ইনস্ট্রুমেন্ট অফ পলিটিক্স। দাদা মানে তোমার কথা একদম ঠিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে না, আমি একটা ফৌজির পক্ষে আমি বুঝি, আমরা একটা পৃথিবীতে বাস করি, তোমরা আরেকটা পৃথিবীতে বাস করো। ঠিক ঠিক, তোমাদের পৃথিবীতে ধর্ম বলে কিছু নেই, একদম নেই, একদম নেই। ঠিক আছে? হ্যাঁ, ধর্ম আছে, আছে, কিন্তু আছে। মানে খুব বহাল তবিয়াতে আছে, হ্যাঁ, বহাল তবিয়তে কিন্তু আছে। ধর্মের লাইনে কোনো বিভেদ নেই, হ্যাঁ, তাই তো? রাইট রাইট, সো ইউ মে বি sharing a room with a Muslim অ্যাবসলিউটলি, আই হ্যাভ ডান দ্যাট। soldier, হ্যাঁ, with a Sikh soldier, with a Christian soldier. ইয়েস, সুতরাং তোমরা তোমাদের ঘরানাতেই এটা নেই, একটা ডিএনএতে ঢুকে যায় তো মানুষের, আর জীবনের ফর্মেটিভ 25 ইয়ারে যেটা থাকে সেটা কোনোদিন যায় না। তো সেই জন্যই আমার আরো বেশি করে প্রশ্ন, ইফ ইউ আর এ প্রোক্লেমড সেকুলারিস্ট, হোয়াই ডিড ইউ জয়েন এ পার্টি হুইচ ওয়াজ, মানে কি বলবো, আবার প্রোক্লেমড হিন্দু? হ্যাঁ দাদা, প্রোক্লেম হিন্দু ঠিক আছে, কিন্তু তখন একটা আমি আবার বললাম যেভাবে বলেছিল উন্নয়নের কথা, মানে আমি আবার বলছি পলিটিক্স অ্যান্ড রিলিজিয়ান ইজ লাইক অয়েল অ্যান্ড ওয়াটার। আপনারা মানে যত ইচ্ছে পডকাস্ট, যত ইচ্ছে সংবাদ মাধ্যম, যত ইচ্ছে র্যালি, যত ইচ্ছে নরেন্দ্র মোদী অথবা মমতা বন্দ্যোপাধ্যায় যা ইচ্ছে বলুক, পলিটিক্স অ্যান্ড রিলিজিয়ান, ধর্ম এবং রাজনীতি জল এবং তেল, কোনো দিন মিশবে না, মিশতে পারে না। এবং যেদিন যদি মেশে, যদি আমার কমপ্লিট ফিজিক্স এবং কেমিস্ট্রি, মলিকুলার কেমিস্ট্রি যদি ভুল হয়, তাহলে আমরা যেখানে বাস করছি থাকবোই না। মানে দে উইল বি নট, মানে একটা প্ল্যানেট অথবা এই পৃথিবী বলে যে থাকবে, যেদিন ধর্ম এবং পলিটিক্স একসঙ্গে মিশে। যদিও এটাকে মেশানোর চেষ্টা করে যে অবস্থায় আমরা আজকে আছি, সেই অবস্থায় আবার আসবে। দেখো, এটা আরেকটা ডিবেট। আমি শুধু এইটুকুই তোমাকে স্মরণ করিয়ে দেবো, পৃথিবীর একটা বড় অংশ তারা কিন্তু ধর্ম আর রাজনীতিকে মিলিয়ে মিশিয়ে সব এক করে দিয়েছে, হুইচ আর ইসলামিস্ট নেশনস। হ্যাঁ, সে করতে পারে, দে আর নট সাকসেসফুল, দ্যাটস নট দ্য পয়েন্ট। হ্যাঁ, কিন্তু ধর্ম আর রাজনীতি মেলবন্ধন হয় না। যেখানেই হয়েছে সেখানে ডিজাস্টার হয়েছে, কিচ্ছু ডিজাস্টার হয়নি। সৌদি আরব ইজ নট এ ডিজাস্টার। কোনো আজকে ইরান তাদের ডিস্যালিনেশন প্লান্টে মারলো বলে ডিজাস্টার মনে হচ্ছে, আদারওয়াইজ সৌদি আরব ইজ, মানে সৌদি আরব, বাহরেন, কাতার, ওই পুরো এন্টায়ার আরব, মিডল ইস্ট। হ্যাঁ, সুতরাং ধর্ম দিয়ে রাজনীতি, খ্রিস্টানরা ক্রুসেড কেন হয়েছিল? ধর্ম নিয়ে, ঐতিহাসিক ভাবে কেন হয়েছিল? একদম ধর্ম নিয়ে, বেসড অন রিলিজিয়ন। ভারতবর্ষ সেপারেটেড হয়েছিল কেন? রিলিজিয়ন, অন দ্য বেসিস অফ রিলিজিয়ন। অ্যাবসলিউটলি। সুতরাং রিলিজিয়নকেই তো একটা পর কিটিং, কি বলে, স্কচ স্মোকিং, স্কচ ড্রিঙ্কিং একজন পার্সি মুসলমান, সে ভেঙেছিল, সে তো ভেঙে দিল, তো ভেঙে দিয়েছে। এবং আমরা এবং ধর্মের নামে বললো উই আর টু নেশনস,
দাদা টু নেশন থিওরি হলে দেন উই নিড টু হ্যাভ ওয়ান মোর পডকাস্ট। দেন এইটা হয়েছিল, আর এইটা হয়, ইজ ইট এ ডিজাস্টার অর ইট ইজ গুড ফর ইন্ডিয়া? ডিজাস্টার। দেন আমি তো আই হ্যাভ স্পোকেন দ্য সেম, ইউ হ্যাভ স্পোকেন মাই ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ। এটাই বললেন, আমি এইটাই বলছি, উত্তর হচ্ছে ডিজাস্টার। এটার অনেক ব্যাপার আছে, তার উইল নট গো ইনটু দ্য, ঠিক আছে, ডিস্ট্রাকশন হয়ে যাবে। আমার খালি মাঝে মাঝে একটু মানে খারাপ লাগে যখন যুবক ছিলাম আর অনেকবারই পাকিস্তানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আমি শুধু লাহোরে পেশাওয়ারে মেয়েদের দেখে ভাবতাম, ইস, এই দেশটা যদি থাকতো তাহলে আমি এই বাঙালি বিয়ে করার কথা ভাবতামই না। ভাগ্যিস বৌদি নেই, বৌদি শুনতে পাচ্ছি। শুনো, এবার পরে শুনবে, বাট ডাজন্ট ম্যাটার। আমি মনে করি পৃথিবীর সেরা সুন্দরী মহিলারা বাস করে ইরানে, রাইট, একদম। তারপরে বাস করে কাশ্মীরে, আর তারপরে বাস করে ওয়েস্টার্ন পাঞ্জাব। এ নিয়ে আমার মনে কোনো দ্বিধা নেই, কারণ আমি দেখে বলছি। ঠিক। যাই হোক, ওটা কমপ্লিটলি আউট অফ দ্য ইয়ে। তো বিজেপি দাদা ইজ লাইক দ্যাট। তো যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, আমি প্রথমেই বললাম, আমি গেছিলাম উন্নয়ন ডেভেলপমেন্টের কথা শুনে, আমি গেছিলাম ভারতকে আরো এগিয়ে নেওয়ার জন্য। আমি ভেবেছিলাম যে পলিসি মেকার, পলিসি চেঞ্জার যারা করছে, তারা বাংলায়ও নিশ্চয়ই একটা তার দিকে চোখ রাখবে। You should have insisted for a role in Delhi. Not that I was not offered, কিন্তু তার আগে ওদের কঙ্কাল শহর চেহারাটা আমার চোখে কিছুটা এসছে। মানে যারা বিজেপিকে ভালোবাসে, নিশ্চিতভাবে ভালোবাসবেন, সবার নিজের অধিকার আছে। আমাকে গালাগালি এই কথাটা দেওয়ার জন্য নিশ্চিতভাবে দেবেন, যতটা গালাগালি, যতটা নিচে নামা যায়। সুমনদার পডকাস্টের পর নিচে কমেন্ট আমায় গালাগালি দেন, বাট মানে আই হ্যাভ টু স্পিক হোয়াট আই হ্যাভ, ইট ইজ মাই ওপিনিয়ন। বিজেপিকে তো কোটি কোটি লোক ভালোবাসে, সো দে হ্যাভ অ্যান ওপিনিয়ন। আপনি যেটা বললেন যে অ্যাপিজমেন্ট হয়েছে, তো একটা লোকের, একটা সেকশন অফ লোকের সেই রাগটাও মনে জন্মেছে। একটা তো হিউজ অ্যাপিজমেন্ট হয়েছে যে আগের যে কংগ্রেস, আমার যখন বিজেপি বলতে কংগ্রেস বলতে আপত্তি নেই, অথবা তৃণমূল কংগ্রেস বলতে আপত্তি নেই, তারাও অ্যাপিজমেন্ট করেছে বলেই তো দের ইজ এ সাব ডিভিশন। শার্প ডিভিশন হলেই যে সেকুলার ওয়ার্ড ইজ রং অর রিলিজিয়ন ইজ রং, আই এম নট সেইং দ্যাট। আমি বলছি যে অ্যাপিজমেন্ট হয়েছে, ওটা যতটা বলতে চাইছো ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে অ্যাপিজমেন্টটাও খারাপ। ধর্ম আর রাজনীতি মেলানো যাবে না। ধর্ম হচ্ছে ধর্ম, একদম, যে অর্থে বলেছিলেন, কি বলে, মহাত্মা, একদম ঠিক আছে। অ্যাবসলিউটলি, ধর্ম ইজ অফ এ হায়ার প্লেন, মাচ হায়ার প্লেন দ্যান পলিটিক্স। আর এটা তো ইউজ অফ রিলিজিয়ান নয়, এটা হচ্ছে ইউজ অফ ফ্যানিং ইয়োর অ্যানিমাল ইনস্টিংক্টস। সবারই তো থাকে। তো যখন দেখে যে আরেকটা পক্ষ থেকে একটা অন্যরকম আওয়াজ পাওয়া যাচ্ছে, তখন সেটাকে উস্কে দেওয়া আরো সহজ হয়, অনেক ইজি, যেটা হয়েছে বাংলাদেশে দাদা। এক্স্যাক্টলি। তো এখন কামিং টু দ্যাট, সো ইউ লেফট বিজেপি when? Middle of 2017 or nearly end of 2017. And then I joined the present chief minister. প্রথমে ওদের সোশ্যাল মিডিয়ায় 1 বছর দেখেছিলাম। আমার সঙ্গে আর একজন খুব বিখ্যাত লোক আমাদের পশ্চিমবাংলা ছিল, তিনি ইকোনমিস্ট, তো তার সঙ্গে কিছুদিন ছিল। কে সে? একজন ভদ্রলোক ছিলেন আমার সাথে। নাম কি? অভিরূপ সরকার? না, অভিরূপ সরকার ইকোনমিস্ট ছাড়াও তো বাংলায় আরো ভালো ভালো ইকোনমিস্ট আছে। তা সুগত মার্জিত? না, উনিও না। সুপর্ণ মৈত্র? হতে পারে। তো উনি ছিলেন, তো নাম সুপর্ণ তো আমার সামনে এখানে বসে স্বীকার করে আছে। হ্যাঁ, তো সুপর্ণদা আমার সাথে ছিলেন, প্রায় বছর খানেক ছিলেন। তারপর না, উনি হঠাৎ করে তুমি, তার মানে তোমার মানে লাইক এ পেন্ডুলাম, একদিক থেকে আরেক দিকে যেতে তোমার কিছু ভাবচান না। আমি বিজেপির সঙ্গে, মানে আই ওয়াজ দেয়ার ফর এ ভেরি ভেরি শর্ট টাইম, বাট অ্যাট দ্য হাইস্ট লেভেল। তো আই হ্যাভ সিন হোয়াট দ্য পিপল। 16 থেকে 18.5? না, 18.5 না, 17তেই ছেড়ে দিলে? হ্যাঁ, কারণ আমি তো শুনতে পাচ্ছি যে, মানে এখানে যারা দাদা, আমি যাদের সঙ্গে ঘুরতাম, যাদের সঙ্গে কথা বলতাম, তারা লোকাল বিজেপি লিডার্স না, বাট আই হ্যাভ ইন্টারাক্ট উইথ দ্যাট অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল। বাট ওদের কথাবার্তা যেগুলো শুনলাম, আমার মানে অ্যাজ অ্যান ফৌজি পার্সন আই ডিডন্ট লাইক ইট। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল কোথাও না কোথাও
মানে আমি এসেছিলাম কেন দাদা, আলটিমেট আই হ্যাভ টু কাম ব্যাক টু ডু নট টু ডু জয় শ্রীরাম আর ফ্ল্যাগ নিয়ে রাস্তায় ঘোরা অথবা দেয়াল লেখা, এটা তো আমার কাজ ছিল না। আমার কাজ ছিল টু ব্রিং পলিসি ওয়াইজ চেঞ্জ অর টু ব্রিং ডেভেলপমেন্ট অফ মাই ওন স্টেট। এইটা হচ্ছে মুখ্য জায়গায় এসেছিলাম। আমি রাজনীতি বিজেপি অথবা তৃণমূল করতে আসিনি, আমি এসেছিলাম কাজ করতে ফর ওয়েস্ট বেঙ্গল। আমি এসেছিলাম বাংলার লোককে যদি আমি অ্যাজ আ কাঠবিড়ালি কিছু চেঞ্জ করতে পারি। আমি এসেছিলাম যদি বাংলার লোককে শিক্ষা, যেটা আমি করেছিলাম, যেটার আমরা আসবো, যেটা শিক্ষা, বাংলার লোকের গ্রিভেন্স, বাংলার লোকের প্রবলেম, বাংলার লোকের এই গ্রামাঞ্চলে কি কি ইস্যু, এই যে বিভিন্ন সোশ্যাল স্কিমস বানানো হচ্ছে, ওয়েদার দ্য লাস্ট ম্যান ইজ গেটিং, এটা তো বানানো হচ্ছে যে শেষ প্রান্তে যে শেষ লোকটা আছে সে পাচ্ছে কিনা। তো এইগুলোর জন্য আমাদের আশা কথা। আমরা তো ল্যাটারাল এন্ট্রি, আমরা তো একবারে ছাত্র রাজনীতির থেকে উঠে আসি। যারা ছাত্র রাজনীতির থেকে উঠে এসছে তাদের জন্য ঠিক আছে, ফ্ল্যাগ নিয়ে হাঁটলো, মিছিল করলো, দেয়াল লিখলো, সেটা তার জন্যে আমাদের মানে আমি অন্তত আসিনি। তো সেই জায়গায় যে কথাগুলো শুনলাম যে শুধুই ধর্ম নিয়েই রাজনীতি, ধর্ম নিয়েই বিবাদ এবং ধর্মটাই সামনে রেখে সব কিছু, তো সেখানে আমার একটু মানে আমি ওই জায়গাটা আমি ফিট হইনি। এবং সেখানে আপনি বলতে পারেন যে আপনি তো আরেকবার লড়েছিলেন, এটা বলবেন। সেটা পরে আসছে। হ্যাঁ, তারপর না, আমি বলছি 2017-তে হ্যাঁ তোমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের একদম সর্বোচ্চ নেত্রীর মিলনটা কে ঘটিয়ে দিল? আমি ওনাকে আমার ওনার সঙ্গে জানাশোনা ছিল এবং ওনার মাধ্যম দিয়ে উনি আবার আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলেন এবং আমাদের একটা খুব মধুর সম্পর্ক ছিল। মানে আমি যে তৃণমূল ছাড়লাম 2021-এ, এনিথিং টু ডু উইথ তৃণমূল ইজ নো, ইট ইজ মাই ওন। মানে আমার সঙ্গে তাদের ব্যবহার, তাদের রিলেশন মানে সর্বসময় ভালো ছিল। এবং আমি এক সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কাজ করেছি এবং দীর্ঘ সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং আমাকে যে অফিস দিয়েছিল সেখানে কাজ করি দীর্ঘ বছর। তো সেই জায়গায় আমার সঙ্গে মানে হোয়াট আই হ্যাভ সিন ইন তৃণমূল, মানে আমি আবার বলতে পারো যে বাংলায় যেটা হয়েছে সেটা কি সেটার সঙ্গে, হ্যাঁ বাংলায় অনেক কিছু খারাপ হয়েছে, অনেক জিনিস খারাপ হয়েছে, অনেক আমি পরে আসি, অনেক জিনিস উপেক্ষা করা হয়েছে। হ্যাঁ ঠিক আছে। তো in a way you are a very lucky person. Yes, I am. When you join BJP, you talk to the highest echelon of power. Yes. When you decide to shift, you straight go into the কি বলবো, রাজবাড়ির অন্দরে। রাজবাড়ি আমি জানি না, আরে ঠিক আছে, রাজবাড়ি না বললেও কুটিরও বলা যাবে না আজকাল। ওটা কুটির আগে ছিল কুটির। হ্যাঁ, এখন বাইরেটা তো তুমি যদি রবীন্দ্রনাথের অনেকগুলো কুটির আমি আছে। দাদা যাই বলো, ইউ অলসো নো হার ভেরি ওয়েল। হ্যাঁ, হার স্পার্টান লাইফস্টাইল। এখন অনেকে বলবে আপনি মানে অনেকে বলে, আমিও জানি না, এরাই বলবে প্রিজনার অফ হিজ ওন, প্রিজন অফ আর ওন ইমেজ, বলতে পারো, সেটা মানে আপত্তি নেই। কিন্তু মানে সেই জীবনধারাটাও তো 40-50 বছর ধরে রেখেছে। প্রিজনার অফ আর ওন ইমেজ বলাই যেতে পারে। প্রিজনার আর অন্য কিছু পরতে, সাদা শাড়িটাই পরতে হবে, সাদা চুড়িটাই পরতে হবে, বলতে পারো ওই ঘরটাই থাকতে হবে, বিকজ দ্যাট ইজ আর ইমেজ। একটা ইমেজ বিল্ডিং পারসেপশনে টোটাল একটা কাজ করে এবং কাজ করছে, এটা কাজ হয়েছে। তার কথা, তার দ্য ওয়ে শি স্পিক্স, এটা ইট সেলস, এটা গ্রামের লোক নেয়। সো হোয়াট সেলস ইজ অ্যাবসলিউটলি ওটাকে নিয়েই চলতে হবে। তো একইভাবে সেটাকে বাইরে কুটির বলো কি প্যালেস বলো, ইট ইজ ইয়োর ওন পারসেপশন। আমি এটাকে মেটাফরিক্যালি বলি। হ্যাঁ, কারেক্ট। আমি ক্ষমতার উৎস কেন্দ্র থেকে কথা বলেছি। এটা মানে আমরা সবাই জানি এখন রাজতন্ত্রও নেই, কিন্তু এগুলো ভালোবেসে বলতে হয় মাঝে মাঝে। আমরা তো একটু খচ্চর প্রকৃতির সাংবাদিক, সেই জন্য। আর যেহেতু আমার কারুর কাছে কোনো লেনাদেনা নেই, ফলে আমি এই লিবার্টিগুলো একটু নিই। সেটা অনেকে খোঁচে যায়, আবার অনেকে ভালোও বসে। যাই হোক, তার মধ্যে যাচ্ছি না। সো ইউ নেভার ফট অ্যান ইলেকশন on a TMC ticket? I never fought an election. আমি তো ওই দুটো ইলেকশনের next opportunity was 21. But the opportunity was there. Opportunity was there. Why suddenly you jumped the bandwagon? Opportunity was there. You must have felt insulted.
or something of the sort. Otherwise, আমি যা দীপ্তাংশু চৌধুরীকে চিনি, unless he feels insulted or looked down upon by anybody, সে কিন্তু বন্ধুত্ব আনুগত্য ছেড়ে যাবার বান্দাই নয়। তা অনেক চাচাবাজি করবে, মারপিট করবে, গাল দেবে, হ্যাঁ, কিন্তু ছাড়বে না। কি হয়েছিল আমি জানার আগ্রহ। দাদা এই পুরো গল্পটা তো আমি ক্যামেরার সামনে নিশ্চয়ইভাবে বলতে পারবো না, এবং হাজার হাজার তোমার দর্শকের স্ট্রেংথ ইজ হিউজ। তো আমি আমার ঘরের মধ্যে কথা দাদা আপনি তুমি বলি, তোমাদের আপনি বলি না, আমি কেন পডকাস্টে বারবার আপনি বলছি, যাই হোক আমি তুমি বলছি। আমি আবার মানে এটা মেকি হয়ে যাচ্ছে, মেকি হতে পারবো না, তাই তুমিটাই ইজ এ ন্যাচারাল ওয়ে। তো তুমি বলছি, আমি বলছি দাদা বহু সাংবাদিক, আমি ক্যামেরার সামনে আমার বহু সাংবাদিক দিল্লির এবং পশ্চিমবাংলা, যেহেতু আমি একটা খুব সেন্সিটিভ অ্যাপয়েন্টমেন্টে ছিলাম, ভীষণ সেন্সিটিভ অ্যাপয়েন্টমেন্টে ছিলাম, যে এখনের মন্ত্রী, সেই আপনি যত বড় মন্ত্রী বলুন, তাদের মানে আশেপাশে সেই জায়গাটা নেই আজ পর্যন্ত আমি বলে। আর এবং আমার সঙ্গেই এটা আমার চিতায় যাবে, যদি আমি আমার শরীরকে দান না করে দিই, যদি কোনো হসপিটালে না যায়, যে চিতায় যায়, তো চিতায় যাবে। এটা হসপিটালে গেলেও তো কিছু থাকবে না, কিন্তু আমি যা দেখেছি, যা শুনেছি আজ পর্যন্ত ডিউরিং র্যালি, এই যত সাংবাদিক আমার পেট খুঁড়ে, এবং মানে তোমার মতন সবচেয়ে এক্সপিরিয়েন্স সাংবাদিক কিন্তু পেটে কাতুকুতু দিয়েও আমার মুখ থেকে একটা কথাও বেরোয়নি। আমি চেষ্টাও করি না। আমি তোমার কথা বলছি না, আই রেসপেক্ট দ্যাট। তোমার মতন এক্সপিরিয়েন্সের কথা বলছি, আমি তোমার মতন হিউজ এক্সপিরিয়েন্স জার্নালিস্ট, তোমার ইউ আর ডয়েন। আমার মানে আমি অমিতাভ বচ্চনকে যেরকম ভাবে দেখি, আমি সুমনদাকে সেরকম ভাবে দেখি। আমি বলছি মানে দিস ইজ অন দ্য ক্যামেরা। দেখো, দিস ইজ আমি অমিতাভ বচ্চন, দিস ইজ দ্য কোয়ালিটি দ্যাট ডিস্টিংগুইশেস এ জেন্টলম্যান ফ্রম অ্যান অপরচুনিস্ট। কারেক্ট। তো আমি এটা কোনোদিন বলিনি, আমিও জানতে চাই আজকেও কি হয়েছিল সেটা আমি বলবো না, আমি কোথায় ছিলাম, কি হচ্ছে সব বলবো, কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কি আমি পেয়েছি, কি দেখেছি, কি কাগজপত্র আমি বলবো না। আর একজন তৃণমূলের সদ্য সে আবার ভোটে লড়ছে ওই মানিকতলা বেলেঘাটা এরিয়া, সে হয়তো কিছু জিনিস বলে দিয়েছে, যে পার্থ চট্টোপাধ্যায়ের কথা বলেছে যে 2021-এর আগে দল জানতো। আমি এটাকে বলছি যেটা উনি বলেছেন, আমি ওনার নাম নিই না। তো আমি বলছি দল জানতো, এবং এটা আমার হাতেও এসেছিল প্রথম, যেহেতু আমার ওই ডিপার্টমেন্ট এই নিয়ে ছিল। কিন্তু এই যে নানাভাবে উপেক্ষা, নানাভাবে যে মানে গ্রিভেন্স যেগুলো আমি দেখতাম, সেগুলোর ওপর অনেক সময় পলিটিক্যাল কম্পালশন থাকে। আমি বলছি না আমায় দিলেই যে করতে হবে, পলিটিক্যাল কম্পালশন থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ কম্পালশন থাকে, সেগুলো সবগুলো আমি বুঝবো না, কারণ ইট ইজ অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল। যে নেত্রী বসে আছে, অথবা অভিষেক ব্যানার্জি, অথবা বিভিন্ন যে আমলারা ছিলেন যারা পশ্চিমবাংলার ওপর, তারা দে আর দ্য রেসপন্সিবল, মানে লাস্ট বাক স্টপস অ্যাট দেম। তো আমি একটা বললাম, যেহেতু হয়নি বলেই আমি খুব রেগে গেলাম, ঠিক সেটা নয়। তবে দেয়ার আর মাল্টিপল ইনস্টেন্সেস যেখানে আমার মনে হয়েছিল যে বাংলাকে আরো শক্তিশালী করা যায়, এবং এদের চেষ্টা ছিল সেটা। In hindsight, I am not going into your personal details. দেখো, আমার সঙ্গে একটা যেটা আমি বলে দিতে পারি, ক্যামেরা, I am also privy to many personal details about the same person. Yes. I never I tear her apart politically. Correct. But I have never ever said never. আর শুধু এটা not only with Mamata Banerjee, with plenty of others. কিন্তু এটাই হচ্ছে তো জীবনের একটা, কোথাও তো নিজের কাজে নিজে থাকতে হবে, সেটার কথা বলছি না। আমি বলছি আমার দাদা প্রশান্ত, যেটা তুমি জিজ্ঞেস করলে, আমি বলছি ইন হাইন্ডসাইট, নাও দ্যাট ইউ আর নট ইন পলিটিক্স, 5 বছরের একটা লে অফ, একদম ঠিক আছে, টোটালি অফ। নাও I will ask you 2 questions and I will expect very honest answers. Right. Is there anything to choose between BJP and TMC? Choose? এটা তো তুমি নিজেই হেসে দিয়েছো, দ্যাট ইজ মাই আনসার। না, আমি হাসিনি, আমি তো বিড়ম্বনা কতটুকু হয় দেখার জন্য। আমার একদমও কোনো বিড়ম্বনা নেই, মানে আই স্পিক টু, মানে আমি খুবই ক্যামেরার সামনে আমার কোনো বিড়ম্বনা নাই, এই জন্যই এসে আমি তোমার এই হট পটাটোতে আমি বসেছি।
না না, এটা পোটাটো না, ইটস এ চেয়ার অ্যান্ড ভেরি ইজ এ কমফোর্টেবল চেয়ার। কমফোর্টেবল চেয়ার, ঠিক আছে। অ্যান্ড আই এম ট্রাইং টু মেক ইউ অ্যাজ মাচ কমফোর্টেবল অ্যাজ না পসিবল. না, আমি তো দাদা প্রথমে বললাম ইউ ক্যান আস্ক মি হোয়াট এভার কোয়েশ্চেন্স। I am just asking you one Yes. and you are evading it. কারণ আই এম নট ইভেন্টিং ইট, আমি বলছি যে বিজেপি তৃণমূলের মধ্যে মানে ডিফারেন্স জিজ্ঞেস করছে, অর আই গো ব্যাক টু দ্য সেম। Is there anything to choose? নো, দেয়ার ইজ নাথিং টু চুজ বিটুইন দ্য টু। So I got my answer. Yes. Second, in hindsight, this is কিন্তু I am putting it generally. Do you think that most of the problems that gave TMC a very bad name এবং তার পাবলিক পারসেপশনটা আজকে সে গ্রামের লোকের কথা বলো, শহরের লোকের কথা বলো, সবচেয়ে বড় কথা নিজের কাছে, হঠাৎ করে এমন একটা জায়গায় প্লামেট করেছে? ডু ইউ থিঙ্ক অল দিস ওয়্যার অ্যাভয়েডেবল? একদম 100%। যে গভর্নেন্সে থাকছে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকিউমেন্ট সেটা কাজ করছে না তার কমপ্লিট অ্যাডমিনিস্ট্রেশনে, এবং রাষ্ট্রশক্তি যার হাতে, মানে আমি রাষ্ট্রটা এখানে রাজ্যের মধ্যে নিয়ে এলাম, রাজ্য শক্তি যার হাতে, যার পেনের লাস্ট অক্ষরটা দিয়ে কারোর জীবন চেঞ্জ করা যায়, সেই জায়গা থেকে যদি কোনো রাজ্য ফেল করে, অথবা যে কোনো রাজ্য ফেল করে, অথবা রাষ্ট্রও ফেল করে, সো দ্য যখন মানে সমস্ত ভালো জিনিসের জন্য যখন বলে যে এখন ভালো জিনিসের সময় তার পিঠে প্যাটটা নিয়েছে, মানে তার ভালোটা নিয়েছে, খারাপটা তাকেও সেইভাবেই নিতে হবে। এবং খারাপটা হয়েছে কারণ মেনি থিং হ্যাজ বিন অ্যালাউড, এটাকে করতে দেওয়া হয়েছে। এটাকে যদি বন্ধ করা হতো, এই যে বলে সুশাসন, শাসনটা যদি সুটাই শুধু থাকতো, শাসন নেই, তাহলে সুর সঙ্গে আর একটা সুতে কথাটা সুন্দর লাগে না। তো শাসনটা থাকা দরকার ছিল। সো আই ফিল দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ এলিমেন্ট, যারা আমলারা ছিল অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল, আমলাদের অনেক সময় হয়তো কাজ করতে দেওয়া হয়নি। খুব ভালো ভালো সিভিল সার্ভিস সার্ভেন্টস আছে যারা এখানে অনেকে এসে ছিল, যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ছিল। আবার অনেকে মানে ফ্রাস্ট্রেশন হয়ে দূরে সরে গেছে। এবং পুলিশটা আমার মনে হচ্ছে অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল, অ্যান্ড যে আমি যেমন বললাম সিও আর চিফ অফ আর্মি স্টাফ, এরা দুজন কাজ করে। পুলিশেও দ্য এসপি অ্যান্ড দ্য ওসিস আর ভেরি ইম্পর্ট্যান্ট টু সেগমেন্টস। এরা যখন পুরোটাই পলিটিসাইজেশনে হয়ে যায়, তারা শুধু দেখে তাদের পোস্টিং এবং তারা কি পেতে পারে সরকার থেকে, মানুষকে কি দিতে পারে, সেটার দিকে না দেখে শাসনটা যখন নিজের সেলফ মোটিভেটেড ইন্টারেস্ট চেঞ্জ হয়ে যায়, তখন there is a huge problem in the administration. And the not only last 5 years, I think it's more than 5 years, তৃণমূলের এই ডিজিজটা এর মধ্যে ঢুকে গেছিল। ইট ইজ পোস্ট 2016, কারণ 2019 রেজাল্ট একবার এসছিল, তার প্রতিচ্ছবি হচ্ছে 2019-এর রেজাল্ট। একবার ধাক্কা দিয়েছিল তৃণমূলকে, ভাই এখন সোজা হয়ে যাও, দিস ইজ নট হোয়াট ইজ গোয়িং ইজ কারেক্ট, নট দ্যাট বিজেপি ইজ ভেরি গুড। আমি বাংলায় প্রচুর মানুষের সঙ্গে যারা ইনফ্লুয়েন্সার, যাদের কথায় মানুষ শোনে ওঠে বসে, সবাই কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষে নয়, কিন্তু অনেকেই এর মধ্যে তৃণমূলের বিপক্ষে। তৃণমূলের বিপক্ষ আর ভারতীয় জনতা পার্টির পক্ষ, এই দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, একটা গ্রে এরিয়া আছে, একটা গ্রে এরিয়া। মেনি পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড, মেনি পিপল ডোন্ট। সো কারণ এখন পৃথিবীটাই সাদা আর কালো, সো মাই ওয়ে আর হাইওয়ে, বাট ইট ইজ অল শেডস অফ গ্রে। ওই বইটা বিখ্যাত বই, সেটা রেড দ্যাট। সো শেডস অফ গ্রেতে কিন্তু একটা ভালো সোসাইটি চলে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যখনই হয়ে যাবে, এইটা ভালো আর যদি সবাই সার্টিফাইং এজেন্সি হয়ে যায়, এ ভালো আর এ খারাপ, তখন সমাজের ক্ষয় শুরু হয়ে যায়। এবং সমাজের ক্ষয় হয়েছে। বিশেষ করে আমরা যারা খুবই পশ্চিমবাংলা নিয়ে কথা বলি, আমি বাংলা নিয়ে আবার বলছি, রাজনীতির ওপরে পশ্চিমবাংলার জন্যে ফিরে আসা, পশ্চিমবাংলার জন্যে কথা, পশ্চিমবাংলার 10 কোটি মানুষের জন্যে এখনও আমরা কথা বলবো, শেষ দিন অবধি কথা বলবো। যদি তৃণমূল খারাপ করে তো খারাপ, বিজেপি যেটা করছে সেটাও খারাপ। আমি বলছি না তার মানে সিপিএম কংগ্রেস ভালো। সিপিএম কংগ্রেসকে প্রায় বাংলার মানুষ মুছে দিয়েছে। ভাববেন আর একবার যে মুছে দেওয়া উচিত না আরও স্ট্রং অপোজিশনকে নিয়ে আসা উচিত। এটা কিন্তু বাংলার মানুষের জন্য বললাম। গ্রামে গঞ্জে যারা আছেন নিশ্চিতভাবে ভাববেন, যখন সেকুলার কথাটা নিয়ে ভাবেন, যে তৃণমূলের সেকুলার মুখটা দেখেন,
অন্য দলগুলো আছে, তারাও কিন্তু দে হ্যাভ আ সেকুলার ইমেজ। কেউ কোনো সময় ভুল করেছে, বাম নিশ্চিতভাবে একটা বিরাট ভুল করেছে বাংলায়, সেই সময় আমরা গড়ে উঠছি। তারা অনুতপ্ত, বিজেপিও বিভিন্ন জায়গায় অনুতপ্ত, তৃণমূলও অনুতপ্ত। তো যখন সবাই অনুতপ্ত, যখন সবাইকে আর একবার চান্স দেওয়া হচ্ছে, অন্যান্য আমি কংগ্রেসের নয়, আমি কংগ্রেস এবং সিপিএম এর থেকে অনেক অনেক দূরে, রাজনীতির থেকে দূরে। তো বাংলার পক্ষে যেটা ভালো, হোয়াট ইজ গুড ফর বেঙ্গল দাদা, সেটাকে আমার মনে হয় মানুষের দেওয়া করা উচিত। এন্ড অফ দ্য ডে আমি জানি বেনিফিশিয়ারি 1500 টাকা, অথবা যে কি বেকার ভাতা, অথবা আরও ভাতা বিজেপি বলে, নানা রকম রেভরি টেভরি বলে, কিন্তু তারাও ওই ভাতাই দেয়। সেই ইউ ক্যান টেক রেভরি বলুন, ভাতা বলুন, এম্পাওয়ারমেন্ট বলুন, অল কাম টু দ্য সেম। আমাদের হার্ড আর্ন মানি যেটা এক্সচেকারে যায়, একটা পয়সা তাদের দেয়া হয় টু আর্ন দ্য ভোটস, whereas ইট শুড বি যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, যারা অর্থনৈতিকভাবে পিছনে আছে, তাদের যত ইচ্ছে টাকা দিন, যে কোনো দল দিন। বাট আপনি যদি কে ব্রাহ্মণ, কে এসসি, কে এসটি, কে ওবিসি, সেই দেখে আপনি টাকার ডিভিশন করেন, অথবা কার ওপর গুরুতর মানে অপরাধ হয়েছে, রেপের জন্য একটা, অন্য কিছুর জন্য আর একটা, যখন ট্যাগ লেগে যায়, দ্যাট ইজ ব্যাড ফর দ্য সোসাইটি। নট ব্যাড, দ্যাট ইজ মানে কি বলবো, ডিভাস্টেটিং। তো এই যে কি আর বলবো, আবার যে খোকাবাবুর প্রত্যাবর্তনের কি দরকার ছিল 2021-এ বিজেপি প্রার্থী হওয়ার? এটা কি শুভেন্দু মন্ত্রণা দিল বলে চলে গেলে? আমি বললাম যে ওইখানে আমাদের একটা কোথাও একটা ছোট হলেও, আমি তৃণমূলের মানে আপার এচেলনের থেকে কিছু না, তবে ওখানে প্রশান্ত কিশোর এসেছিল। আমি একটা এই যে দিদিকে বলো, তার অনেক আগেই আমি একটা গ্রিভেন্স অ্যান্ড মনিটরিং সেল, যেটা এখন মুখ্যমন্ত্রীর একটা দপ্তর, সিএমও দপ্তর, সেটা আমার হাতেই তৈরি। আমি এটা ভেবেছিলাম, এবং মুখ্যমন্ত্রী সেটাকে পূর্ণ সমর্থন দিয়ে সেটাকে শুরু করে। বিভিন্ন আইএস অফিসার পোস্টিং আসেন, প্রথমে ওঙ্কার সিং মিনা এসেছিলেন, তার আগে বরুণ রয় এসেছিলেন, তখন নর্থ বেঙ্গলের উনি ছিলেন চেয়ারম্যান ডেভেলপমেন্ট অথরিটি, তারপর ইদানিংকালে পিভি সেলিন ছিলেন। তো এখানে এই ডিপার্টমেন্টটা, মানে এটা দিদিকে বলো হচ্ছে, আমার আপত্তি কোথায় ছিল, দিদিকে বলো হচ্ছে যে একটা রাজনৈতিক দল যে মুখ্যমন্ত্রীকে দিদি বলে, সো দিদিকে বলতে পারে সেই দলের লোকরা। যখন এটা বাংলার কথা আসছে, সেটা মুখ্যমন্ত্রী জন্য, অ্যান্ড ইট হ্যাজ টু বি অফিসিয়াল। তো এটা আমার মনে হয়েছে যে ইট ইজ মাই কপিরাইট, দো আই ডিড নট হ্যাভ পেটেন্ট, এটা কপি করা। এবং এই যে বিভিন্ন বিডিওদের রাত্রি করা, শুক্রবার, শনি, রবি বিভিন্ন গ্রাম অঞ্চলে ডিএমকে দেখায়, এগুলো আমি অনেক, মানে যেসব ডিএমরা শুনছেন তারা প্রত্যেকে জানে, আমি প্রত্যেকের নামও করে দিতে পারি। আমি প্রায় 23টা জেলায় প্রত্যেক জায়গায় ঘুরতাম, মানে আমি শুভেন্দু যা আজকে ঘুরে, তার অন্তত 100 কিলোমিটার বেশি আমি ঘুরতাম। তো প্রত্যেকটা গ্রামে যেতাম, প্রত্যেকটা ডিএমকে আমি এনশিওর করতাম শুক্র, শনি, রবি একটা ছোট ছোট ব্লকে গিয়ে রাত্রি যাপন করা, মানুষের সঙ্গে মাটিতে বসে, যেগুলো আমি আর্মিতে দাদা বলে শিক্ষা পেয়েছি, মানুষের সঙ্গে 1 to 1, দ্য লাস্ট ম্যান, সোশ্যাল স্কিম পাচ্ছে কিনা। আমি তো লক্ষ্মী ভাণ্ডার করে দিলাম, তো লক্ষ্মী ভাণ্ডারে যে সত্যিকারের লক্ষ্মী, যার গায়ে কাপড় নেই, তার যে 4টে স্টেপ গিয়ে কোনো বিডিও অফিসে বলতে পারবে না, অথবা লিখতে পারে না, কথাই বলতে পারে না, তাকে কে দেখবে? তো তাকে দেখার জন্যে একটা সিস্টেম আর্কিটেকচার আমি করে দেওয়ার চেষ্টা করেছিলাম, এবং সেটা বিভিন্নভাবে, কোনোটা হিউম্যান ডাইরেক্ট টাচ, কোনোটা ফোন দিয়ে, কোনোটা ইন্টারনেট দিয়ে, কোনোটা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে পৌঁছতে যেন লোক পারে তার গ্রিভেন্স। মানুষের গ্রিভেন্সটা যদি মুখ্যমন্ত্রী শুনতে না পারে, তাহলে সে কিসের মুখ্যমন্ত্রী? সে যে কোনো মুখ্যমন্ত্রী হোক। আর তার ওপর যদি লেপালেপি করে দেয় সব ভালো, বাংলা আমি 100% কাজ করে দিয়েছি, আর কারোর কোনো দুঃখ নেই, এখনো হাজার হাজার লোকের বিধবা ভাতা পায় না, অথবা লক্ষ্মী এও পায় না, কিন্তু একটা পারসেপশন বিল্ড আপ হয়ে গেছে, তার ওপর দিয়ে চলছে। তবে আমার যেটা, তাহলে আচ্ছা, তাহলে মানে ইউ হ্যাভ লেড মি টু অ্যানাদার ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ডু ইউ থিঙ্ক দ্যাট আলটিমেটলি আইপ্যাক তৃণমূলের নেমেসিস হয়ে এলো? দাদা আইপ্যাক একটা বছর, মানে একটা টার্ম, মানে 5 years প্লাস নেক্সট 5 years তো কাজ করেছে, এবং আইপ্যাক কিন্তু অনেক জায়গায় সাকসেসফুল ছিল। আর না, হিস্ট্রিতে আমি যাচ্ছি না, আচ্ছা,
আমি বলছি একদম ফর Yes. টিএমসি। আমার মনে হয় যে কোনো রাজনৈতিক দল তার ভোট কৌশলীতে ভোটের আগে এই 2 মাস 3 মাস এটা নিয়ে একটা দাদা তোমার সঙ্গে আলাদাভাবে এরপরে আমি বলছি, ভোট কুশলী হিসেবে যাকে তুমি নাও, যেটা ভারতীয় জনতা পার্টি নয়, বিভিন্ন রাজনৈতিক দল হায়ার করে টু নো হোয়াট ইজ দেয়ার হোয়াট ইজ দ্য গ্রাউন্ড হোয়াট ইজ দ্য রিয়ালিটি গ্রাউন্ড রিয়ালিটি, আর ওদের আর কি কি করতে হবে সেটা সবাই জানে। and the architecture of But election. when a kushuli, a vote kushuli enters the entire administration and takes control of the administration, and they dictate what has to be done, তাহলে আইএস আইপিএস শুধু রবার স্ট্যাম্প হয়ে যাবে যেদিন, সেদিন রাজ্যের নেমেসিস অথবা রাজ্যের আরো খারাপ দিন দেখতে হয়, এবং তাই সেই দিকে যাচ্ছে। এই যে এই Going by, since I used to know মমতা very well, আমার যেটা অবাক লাগে, অনেক কিছুই আমি মেলাতে পারি না, তার মধ্যে আমি যাচ্ছি না, যে মমতার মতো একজন মানে ডিপলি রুটেড পলিটিশিয়ান, এটা যে বুমেরাং হবেই, এটাও আর কেন তিনি বুঝতে পারলেন না, না তাকে বুঝতে দেওয়া হলো না? বুঝতে দেওয়া হলো না ইজ অ্যান রাইট, ওনাকে জোর করা হলো। বাট আমি বলছি, আবার বলছি যে আইপ্যাক মাঝে মাঝেই আমি দেখেছি এদিক ওদিক হয়ে she যায়। used to express her disgust. প্যাক প্যাক ট্যাক ট্যাক কিছু বলে হ্যাঁ, নানা রকম বলেছেন। আমি বলছি দাদা, মানে আইপ্যাক হ্যাভ সিন ভেরি ক্লোজলি, এবং আমি তিনটে জেলার অবজারভার ছিলাম। বাঁকুড়ায় ছিলাম শুভেন্দুর সঙ্গে কো অবজারভার, পশ্চিম বর্ধমান নিজেই আমি পুরোটা দেখেছি, এবং তার সঙ্গে পুরুলিয়া দেখেছি। তো আমি এই তিনটে, তো আমি আইপ্যাকদের সঙ্গে ক্লোজলি আমি কাজ করেছি। আইপ্যাক ভালো কাজ করে, কিছু ভালো ছেলে আছে, বাট যখন তাদের মধ্যেও যেহেতু চারিদিকে এই মানে এক্সেস অর্থনীতি ঘুরে বেড়াচ্ছে, যেটা মানে মাথার ঘাম পায়ে ফেলে অর্থনীতি নয়, বাংলা একটা প্যারালাল অর্থনীতি, আর সেইখানে অর্থনীতি দেখলে যারা নিজেদের ধরে রাখতে না পেরে সে হাতটা সেই অর্থনীতির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, দেন ইউ লুজ ইউর ক্যারেক্টার। একবার ক্যারেক্টার চলে গেলে তো ইউ ডোন্ট রিগেইন ইট। সো ইট হ্যাজ হ্যাপেন অ্যাক্রস। এবং আমি যেটা বলছি, যখন যদি প্রশান্ত কিশোর 21-এ পরে থেকে যেত তাহলে হতো না, হতো না। প্রশান্ত কিশোরের সময় হয়ে গেছিল, এবং এই কথাটা আমি যেহেতু তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে জিজ্ঞেস করছো, আমি বুঝতে পারছি, যেহেতু এটা আমি একদম আমার বলতে আপত্তি নেই, মুখ্যমন্ত্রীর কানে আমি দিয়ে দিয়েছিলাম যে এই জিনিসগুলো ঘটছিল, অ্যান্ড ইট ইজ নট অনলি ব্রিঙ্গিং ব্যাড নেম টু দ্য পার্টি, আমাদের রাজ্যে কিন্তু এটা অসুবিধা হচ্ছে ইন টার্মস অফ গভর্নেন্স। তো সেইটার প্রশান্ত কিশোরের নিশ্চিতভাবে ভালো লাগেনি, আর এটা একটা ভেহেমেন্টলি অপোজ করেছিল আমার বিরুদ্ধে। তখন যেহেতু আমি বেশিরভাগ সময় দুর্গাপুরে থাকতাম, এবং এই বিভিন্ন এই রাঢ় বাংলাটা বেশি ঘোরা আমার হতো, তো এই খবরগুলো আমি পাচ্ছিলাম যে কারা কাদের থেকে আশ্বাস দিয়ে প্রমিস করে কিভাবে টাকা তুলছে। এটা আমি অভিষেককেও মাঝে মধ্যে জানিয়েছি। তবে আমি আবার বলছি, অভিষেক ব্যানার্জির যে 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 স্ট্রেংথ, অভিষেক ব্যানার্জি যে অর্গানাইজড ওয়েতে একটা পার্টি চালায়, আমার মনে হয় আইপ্যাক ইজ নট রিকোয়ার্ড। আমি ওকে মানে লিভিং হোয়াট এভার উই হিয়ার আউটসাইড, হি ইজ আ সোয়েভ, এক্সট্রিমলি এরুডাইট, অ্যান্ড ও যেরমভাবে একটা পার্টি চালায়, আমি গভর্নেন্স বলছি না, পার্টি চালায় ইন আ মোস্ট অর্গানাইজড ওয়ে, কর্পোরেট স্টাইল, ইট ইজ ফ্যান্টাস্টিক। মানে কোনো রাজনৈতিক দল বাংলায় নেই যারা ওর মতন চালাতে পারে, এবং তার দূরদৃষ্টতা, তার ফোরসাইট, তার ইন্টেলিজেন্স is marked different than any other leader of his age and service. যে কোনো লিডার আপনি, এটা শুনলে আবার অনেকে রেগে যাবে, আমি রেগে যাচ্ছি। হ্যাঁ, রেগে যেতেই পারো দাদা, কারণ আমি কোনো চাটা কথা বলছি না, আমি যেটা চোখে দেখেছি সেটা আমি বলছি। এটা একটা মানুষের ভালো বলছি, তো মানুষের খারাপও আছে, এটা আই এম অনলি সেড হোয়াট হি ইজ গুড অ্যাট। সো দিস অ্যাজ ফর দ্য পার্টি অর্গানাইজেশন, পার্টির জন্যই ও আছে। তো একটা অর্গানাইজেশন ওয়েন হি ইজ গট রিসোর্সেস, ও করবে না কেন? সবাই করে, সিপিএম এর সময় সিপিএম করেছে, আজকে বিজেপি যে এক্সেস করছে বাংলায়, সিপিএম এর সময় কারুর এই ধারে কাছে ইউ ক্যানট কম্পেয়ার, তাহলে ইউ ক্যানট কম্পেয়ার অ্যাপল উইথ অরেঞ্জ। কারেক্ট। সিপিএম এর যে দুর্বৃত্ত পরায়ণতা, তাহলে সেটা ওয়াজ মোর পার্টি ওরিয়েন্টেড, ঠিক, বাট নট মানি ওরিয়েন্টেড। রাইট, ওকে। কিন্তু আজকে বিজেপির যে মানি ওরিয়েন্টেড বললে, দাদা তুমি আমার একটা ক্লু দিলে, মানি ওরিয়েন্টেড, এ ডিমনিটাইজেশন হয়েছিল। তো ডিমনিটাইজেশনে তুমিও লাইন দিয়েছো, আমিও লাইন দিয়েছি, এবং সবাই লাইন দিয়েছে। এই ডিমনিটাইজেশনে একটা উদ্দেশ্য ছিল, যে
ক্যাশ টাকাটা যেন আর দেখা না যায়। ডিজিটাল পেমেন্ট, ইউপিআই, নানা রকম জিপে, ওই পে, সেই পে, নানা রকম এলো, পেটিএম। আজকে আজকে আমি ছেড়ে দিলাম, আজকে 2026 বাংলায়, পশ্চিমবাংলায় ইলেকশন চলছে। একটা দল 1,000 কোটি টাকা খরচা করছে, ভারতীয় জনতা পার্টি, আর একটা দলও 1,000 কোটি, দুজনেই আর্থিকভাবে সবল, হাজার হাজার কোটি। সিপিএম কংগ্রেসের আর্থিক বল নেই, খরচা করতে পারছে না। দুজন আর্থিক বল আছে, খরচা করছে। কিসে খরচা করছে? ক্যাশে খরচা করছে। আপনারা যারা দেখছেন, কেউ দাদা তুমিও বলো, কেউ পেটিএম এ টাকা দিচ্ছে? এই যে বড় বড় স্টেজ হচ্ছে, 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা এক একখানা জায়গায় সভায় লাগে, যে কোনো সভা 1.5 কোটি, নরেন্দ্র মোদীজির আরও বেশি। সেই 1.5 কোটি 2 কোটি টাকা যখন ডিস্ট্রিবিউট হচ্ছে, কি এটা ক্যাশে দিচ্ছে না ইউপিআই দিচ্ছে না চেকে দিচ্ছে? এক। দ্বিতীয় হচ্ছে, এই যে দুটো দল হাজার হাজার কোটি, আরও কিছু দল আরও 500 কোটি আমি দিলাম, 2,500 কোটি 2 মাসে পশ্চিমবাংলার ওপর খরচা হলো কি? প্রতিশ্রুতির ওপর। আমি এই করেঙ্গা, আমি ওই করেঙ্গা, ও বলছে আমি এই করব, আমি ওই করব। এই কথাটা তো যে করবে সে তো সরকার করবে, গভর্নেন্স করবে সরকার। তো দুটো দল চেঁচিয়ে 2 মাস রাস্তা জ্যাম করে, এই 12টার গরমের মধ্যে, দুপুর 2টোর গরমের মধ্যে হাজার হাজার মানুষকে নামিয়ে দিয়ে, হাজার হাজার কোটি টাকার প্রতিশ্রুতি দিয়ে, এই টাকাটা কোথায় দাদা ভাই? বাংলার মানুষ কেন, ভারতের মানুষকে জিজ্ঞেস করতে হবে, এই যে 1,000 কোটি টাকার র্যালি ক্যাম্পেন, এটা তো বন্ধ করতে হবে। ওয়াই দিস র্যালি ক্যাম্পেন? মানে তুমি অথবা একটা গ্রামের মানুষ, যে গলদ ঘর্মে একটা বাচ্চা নিয়ে মহিলা ফ্যান করছে, তার মাথা দরদর করে দুপুর 2টোর সময় ঘাম পড়ে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি অথবা নরেন্দ্র মোদী, অমিত শাহ লেকচার শুনছে, তার কি লাভ হবে? তার লাভটা কি হবে? 1,500 যে পাচ্ছে সে বাড়িতে 1,500 তার একটা লাভ হয়। আগে লাভ হতো কমিউনিস্ট পার্টিতে, গরিব মানুষ যেত, কেননা তারা দে ইউজ টু আইডেন্টিফাই দেমসেলস উইথ দ্য পার্টি। কারেক্ট। কংগ্রেসীদের ক্ষেত্রেও টু এ লার্জ এক্সটেন্ট ওয়াজ ট্রু ইনিশিয়ালি, পরে ছিল না। আর এখন শুনেছি ইভেন অ্যাটেন্ডেন্স ইন এ পলিটিক্যাল র্যালি হ্যাজ এ ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ। হ্যাঁ, ইনসেন্টিভ কত দেবে দাদা? 50 টাকা দেবে? আরে 100 টাকা বলছি দেবে? 50-100 না, এটা 500-1000-এর লেভেলে পৌঁছে গেছে। এটা সব জায়গায় হয় না দাদা, আমি তো করেছি, আমিও লোক এনেছি। আই অ্যাম অলসো। আর তারপরে যে সরকারি থেকে তার সুবিধে হচ্ছে, সে অর্ডার করে দিলেই হয়, পেমেন্ট না করলেও চলে। কিন্তু দ্বিতীয় হচ্ছে দাদা, যারা শুনতে যাচ্ছে এরা মোস্টলি ডিভাইডেড, যে বিজেপির ম্যাক্সিমাম বিজেপি লোকই শুনতে যাচ্ছে, তৃণমূল লোক। সেই নিজের লোককে নিজের বড় কথা শুনিয়ে এত হাজার হাজার, মানে পশ্চিমবাংলা, আবার বলছি 2,500 কোটি টাকা 2 মাসে, এই টাকাটা যদি গরিব মানুষকে দেয়া যেত, এটা যদি রিসোর্সফুলি দেয়া যেত গ্রামগঞ্জে, তাহলে না, তাহলে ইলেকশনের সময় একটা রাজনৈতিক দল কি করবে? না, কিছু করবে না। যা প্রতিশ্রুতি 5 বছর থাকতে হবে না, তার জন্য এই 2 মাসে আগে এসে পশ্চিমবাংলাকে হাইজ্যাক করে 2 মাস আগে এসে প্রতিশ্রুতি দিয়ে আমি 3,000 টাকা দেবো, 4,000 টাকা দেবো, দিস হ্যাজ গট নো মিনিং। অথবা আমি 1,500 টাকা দেবো, 5টা বাড়ি বানিয়ে দেবো, আগে বানাওনি কেন? বানিয়ে দেবো, সুযোগই তো পাইনি। হ্যাঁ, সুযোগই তো পাইনি। আর সুযোগ দেবে কিরম করে দাদা? অন্য জায়গায় তো আমি 3,000 টাকা আমার যদি দিতে হয়, তাহলে আমাকে তো আসামে 3,000 টাকা দিতে হবে, আমাকে তো উড়িষ্যায় দিতে হবে, আমাকে দিল্লিতে দিতে হবে, যেখানে। তাহলে প্রথমে বিশ্বাসযোগ্যতা যদি একটা পার্টির ওপর না হয়, তাকে গ্রহণ করবে কিরম করে? তার গ্রহণযোগ্যতা করতে কি হবে? আই হ্যাভ টু ফার্স্ট বিলিভ। এখানে কিন্তু স্টেট ওয়াইজ কোথাও কোনো প্যারিটি নেই। যদিও মানে ইফ ইউ টেক 5 স্টেটস, বিজেপি রুল স্টেটস, প্রত্যেকেরই এই ধরনের যোজনা আছে। কিন্তু যেটা হোয়াট ডিস্টিংগুইশেস বিজেপি ডোলস ফ্রম মানে ফ্রম টিএমসি এই লক্ষ্মীর ভাণ্ডারে 60-70-80 হাজার কোটি টাকার মধ্যে অন্তত 30% দিয়েছে যাদের লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার কোনো যোগ্যতা থাকা উচিত ছিল। পারফেক্ট, ঠিক আছে, একদম ঠিক। এবার দিদিমণি সেটা মনে করেছে, না সবাইকে দেবো, সবাইকে দিয়ে দেবো। বহুতলে থাকে, সেও সালা নাম লিখিয়ে দিয়েছে, একদম। তার বাড়িতে কাজ করে সেও পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, আর যে মালকিন সেও পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, এবং সেটা পাবলিকলি বলছে, গর্ব করে। ঠিক আছে, স্বাস্থ্যসাথী নিয়েও তাই তো, আমার স্বাস্থ্যসাথীও তাই। তো আমার কথা হচ্ছে, বেনিফিশিয়ারি শব্দটাই গুলিয়ে গেছে পশ্চিমবঙ্গে। বেনিফিশিয়ারি যাদের হওয়ার কথা, তাদের সঙ্গে যাদের হওয়ার কথা নয়, তাদের মিলিয়ে দেওয়া হয়েছে, তাতে ভার্চুয়ালি কোনো লাভ হয় না। সেকেন্ড,
ইউ গো টু হরিয়ানা, ইউ গো টু মহারাষ্ট্র, ইউ গো টু মধ্যপ্রদেশ, সবাই একটা আনএমপ্লয়মেন্ট ডোল দেয়, বাট রিলেটেড টু ইয়োর স্কিল ফরমেশন। তুমি যা খুশি তাই, ইট ইজ ইয়োর চয়েস। তুমি একটা প্লাম্বার হতে চাও, সেটাই করো। তুমি অমুক হতে চাও, একটা থোক টাকা দিচ্ছে, তোমাকে এনেবল করছে, এমপ্লয়েবল করছে, অ্যান্ড দেন ইউ আর লেট লুজ ইন দ্য মার্কেট। এখানে তো হরির লুট। দাদা আমি একটা কথা বলেছিলাম, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড পিপল, আর তুমিও সেটাই বলছো। হ্যাঁ, কিন্তু সেটা তো হচ্ছে না, এটা তো রাজ্য হচ্ছে না, কেন্দ্র হচ্ছে না। তুমি কষ্ট করছো এত কষ্ট করে ইমামদের ভাতা, হ্যাঁ ইমামদের ভাতা, ওয়াই কেন আবার ওই রিলিজিয়ান আবার পলিটিক্স, পুরোহিতের ভাতা, রিলিজিয়ান পলিটিক্স সরকারি টাকা দিয়ে মন্দির। কেন ওয়াই? একদম নয়, একদম নয়। আর সে নাম যাই দিতে পারো, সেই নামটা তুমি যা ইচ্ছে দিতে পারো, সেটা কালচারাল সেন্টার দাও, এন্ড অফ দ্য আরে সেটা তো টু অ্যাভয়েড কনস্টিটিউশনাল An audit। হ্যাঁ, মানুষের চোখে তো তুমি মানুষকে বোকা ভাবছো, মানুষ বোকা নয়। তার চেয়েও যে টাকাটা হিটকো হ্যাঁ কি বলে তার প্রফিট করেছিল কারেক্ট, ফর দ্য ফার্দার ডেভেলপমেন্ট অফ নিউ টাউন রাজারা, সেটা চলে গেল দীঘায়, এই দীঘায় চলে গেল, মহাকাল মন্দিরে চলে গেল। নট কারেক্ট। এই যে মানুষকে বোকা ভাবা, মানুষ কিছুই বোঝে না, এবং আমি বলছি যে আমি সরকারি পয়সায় বানাচ্ছি না, এই কথাটা আমি কালচারাল সেন্টার এই নাম দিয়ে তো সবাই সবাই নাম চেঞ্জ করতে চায়, কেন্দ্র নানাভাবে নাম চেঞ্জ করে নিজেকে বড় দেখাতে চায়, রাজ্য তো এন্ড অফ দ্য ডে দাদা হু আর মানে না, এই আমার যেটা মনে হয় দিস ইজ রাজীব গান্ধী সিনড্রোম। রাজীব গান্ধী সিনড্রোম, যে যখন শাহবানু মামলার ঐতিহাসিক রায় হলো আর মোল্লারা গোটা দেশ জুড়ে চাচালো, তখন হি গট কমপ্লিটলি প্যানিকড, এবং সেটাকে আরেকটা আইন এনে বদলে দিল। আবার যেই বদলালো অমনি আডবাণী যেই রথ নিয়ে নামতে শুরু করলেন, তখন অরুণ নেহরু গিয়ে চাবিটা খুলে করে অযোধ্যার খুলে দিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মুসলমানও গেল, হিন্দুও গেল, দুটোই গেল। তো আই ডোন্ট নো, মানে আমার কখনো কখনো মনে হয় যে মমতা ব্যানার্জি ক্ষমতার মধ্যে থাকতে গিয়ে যেটা রাজনৈতিক ট্রুথ, রাইট, অ্যাবসলিউটলি ঠিক আছে, হোয়াট শি আন্ডারস্টুড অ্যাজ অ্যান অপোজিশন লিডার মাচ বেটার, সেই ভুলগুলো করে ফেলেছে। পাহাড়ের চূড়ায় উঠে গেছে তো দাদা, দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না নিচে। তার ফলে নইলে এটা, আফটার অল মমতা ইজ এ কংগ্রেসি ক্যারেক্টার, মাইন্ডসেট, ঠিক আছে। রাজেন্দ্র প্রসাদ যখন যেতে চেয়েছিল সোমনাথ মন্দিরের উদ্বোধন করতে, একদম নেহরু আপত্তি করেছিল। তারপরে সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারভিউ করে বলে, জর তোমার কথাতেই তো আমরা কোনো সরকারি তহবিল থেকে খরচা করিনি, আমরা উই রেজড আওয়ার ওন মানি থ্রু দ্য ট্রাস্ট, রাইট, সো হোয়াই শুডন্ট দ্য প্রেসিডেন্ট কাম। তখন নেহরু রাজি হলো। ভারতবাহী যে অযোধ্যা মন্দিরও পর্যন্ত করেনি, যারা ধর্ম 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 করে পুরো পৃথিবী ইয়ে করে দিচ্ছে, আর একজন সোকল্ড সেকুলার মহিলা বলে যাকে নিজেকে দাবি করে, ইফতার হলে মাথায় ঘোমটা দেয়, বা কি হলে ওই যে কি মানে আমাদের ঈদ হলে ওখানে গিয়ে ফিয়ারি স্পিচ দেয়, সে আবার গিয়ে একটা দীঘায় একটা কি বলবো একটা ক্লোন অফ জগন্নাথ মন্দির বানিয়ে, আই থিঙ্ক সামওয়্যার ডাউন দ্য লাইন শি হ্যাজ লস্ট হার ওয়ে। ন্যারেটিভটা আমার মনে হয় দাদা যেটা বিজেপি তৈরি করে দিচ্ছে, যেটা তুমি একদম কারেক্টলি বললে, সেই ন্যারেটিভ টিএমসি ঢুকবে কেন? টিএমসি হ্যাজ গট ইজ ওন রাজনৈতিক আইডিওলজি, কিছু নেই, বাট একটা রাজনৈতিক ধারা আছে, একটা লাইন অফ কংগ্রেসি ধারা। সেই কংগ্রেসি ধারায় বিজেপি যে ন্যারেটিভ সেট করে দিচ্ছে, সেই ন্যারেটিভে কি তোমার মন্দির মসজিদ করা দরকার নেই। আর যদি মানে ইফতার অথবা ওই ঈদে গিয়ে করতে হয়, ইউ ডু ইট ইন ইওর ওন ওয়ে, তো মানে ঘোমটা দেওয়া তো দরকার নেই। আচ্ছা, এই যে হুমায়ুন এই যে বাবরি মসজিদের ঘোষণা, সেটা তো এমসিসির পরে করেনি, না আগে অনেক আগে করেছে। তার আগে তো বন্ধ করে দেওয়া উচিত। দিদিমণির তো উচিত ছিল কলারটা ধরে তুলে জেলে ঢুকে দেওয়া, একদম অফকোর্স না। ওইটা করলে ভাবলো যেহেতু বাবরি বলে ফেলেছে, আই উইল লুজ মাই, সো মানে কি, আমি ওই প্রথমেই বললাম তেল জল দাদা, পলিটিক্স এন্ড রিলিজিয়ন। আমার কথা হচ্ছে যে একজন লিডার যদি ন্যায় অন্যায়
তাকে সাবসার্ভিয়েন্ট করে দেয় টু হিজ অর হার পলিটিক্যাল কনভিনিয়েন্স, অ্যাবসলিউটলি। দেন ইউ আর গান ফর এ টস। তো এটাই তো দাদা আমি বললাম, ন্যায় অন্যায় এটাই যখন হারিয়ে যায় অ্যান্ড ইউ অ্যালাউ থিংস টু হ্যাপেন, হোক 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 আরজিকর হোক, তৃণমূলের তো কেউ অথবা কোনো গভর্নমেন্টের কেউ গিয়ে তো আরজি করে যে ঘটনাটা ঘটেছে সে তো ঘটায়নি। তুমি যদি সরকারে থাকতাম দ্য হেম অফ দ্য অ্যাফেয়ার্স, অর ইফ ইউ আর দ্য ডিজি, ইফ ইউ ফাইন্ড সামবাডি ডুইং ইট, আপনি কি করবে? ইউ সিল দ্যাট প্লেস, যে আছে সবাইকে ধরে জেলে ঢুকিয়ে দেবে। এটা হচ্ছে কথা। সে এখানে এত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর করবে। এখানে তো যে নিজের লোক হোক পরের লোক হোক যে থাকুক, সে তো তৃণমূল স্ট্যাম্প নিয়ে যায়নি। হি ইজ অ্যান ইন্ডিভিজুয়াল হু ইজ গন অ্যান্ড ডান এ মোস্ট ডিমিনিং থিং। তাকে কলারটা ধরে পেছনে লাঠি মেরে ঢুকিয়ে দাও। সো দ্যাট ইজ হোয়াট আইন সেজ। সেই আইনটাকে যদি না তৃণমূল করে অথবা বিজেপি করে, শুধু তাই নয়, একদল লোক পাঠিয়ে দাও টু ট্যাম্পার। না ইট ইজ অ্যাবসলিউটলি, এটা মানে আনফরগিভিং। এগুলো হতে পারে না বলেই আজ বাংলায় এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। লাস্ট কোয়েশ্চেন, তুমি পলিটিক্স ছেড়ে নির্বাচনে আছো বটে, কিন্তু ইউ আর এ টোটালি পলিটিক্যাল অ্যানিমাল। সো আই এম অ্যান অ্যানিমাল দাদা। পলিটিক্যাল এন্ড অফ দ্য ডে পলিটিক্যাল অ্যানিমাল ইজ এ কমপ্লিমেন্ট, রাইট। it is not a aspersion. It is on in a very lighter side. Anyway, so when are you springing a comeback? I am for Bengal দাদা। যেদিন তোমার মতন আরো সবাই বাংলার জন্য মাটিতে নামবে, বাংলার ভালোর জন্য। ও বাবা, আমি এই বুড়ো বয়সে কি করে? না মানে বুড়ো ইজ অ্যান রিলেটিভ টার্ম, আমি জানি না কে বুড়ো আর কে ছোট। তো যেদিন তোমার মতন আরো অনেকে আরো প্রচুর লোক যারা এখানে এসছে, যারা বাংলার ভালো চায়, রাজনৈতিক দলের এই কচকচানির আবদ্ধে না থাকতে চায়, যারা রাজনীতি এবং ধর্মকে চায়ের কাপের মধ্যে গোলাবার চেষ্টা করে এবং বাংলার মানুষকে ভুলিয়ে দিতে চায়, আর বাংলার যে 10 কোটি মানুষের মধ্যে এখনো 80% ফ্রি রেশন নেয়, সেই ফ্রি রেশনটা যদি আমরা তুলে দিয়ে সবাই নিজে স্বনির্ভরভাবে রেশন দোকান দাঁড়িয়ে টাকা দিয়ে রেশন কিনতে পারে, আমি সেই বাংলার দিকে অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ।